তাহলে আমি আজকে পয়জনিং এর উপরে একটা ক্লাস নেব। পয়জনিং হচ্ছে যে এখানে এখন পয়জনিং এর ডেফিনেশন কি বলা হচ্ছে যে এ পয়জন ইজ এনি সাবস্টেন্স দ্যাট কজেস হার্ম ইফ ইট গেটস ইনটু দ্য বডি। মানে যখন শরীরের মধ্যে পয়জন ঢুকবে তখন যখন এটা হার্মফুল, যখন ক্ষতিকর কিছু তৈরি করবে তখন সেটা হচ্ছে পয়জন। পয়জনটা কিভাবে এক্সপোজার হতে পারে? একটা হচ্ছে অ্যাকিউট এক্সপোজার। মানে অ্যাকিউট এক্সপোজার মানে কেউ খেয়ে ফেলতে পারে, কারো গায়ে লাগতে পারে, কেউ ইনহেলেশন করতে পারে অ্যাকিউট হঠাৎ, এটা একভাবে। আর একটা হচ্ছে যে কনিক এক্সপোজার হতে পারে, যেমন আর্সেনিকোসিস। যেমন আর্সেনিক পয়জনিং দীর্ঘদিন থেকে হওয়ার পরে এটা হচ্ছে ক্ষতিকর প্রভাব শরীরে পড়ে, এটা কনিক এক্সপোজার। এখন হচ্ছে যে হাউ পয়জন গেটস ইনটু দ্য বডি, শরীরের মধ্যে কি কি ভাবে পয়জন যাওয়া যেতে পারে। একটা হচ্ছে ইনজেকশন, মানে কেউ যদি পয়জন খেয়ে ফেলে। একটা ইনহেলেশন, কেউ হচ্ছে যে নিঃশ্বাসের মাধ্যমে নিতে পারে। থ্রো স্কিন, স্কিনে কি স্কিন কন্ট্যাক্ট, স্কিনে কোনো পয়জন যেটা এক্সপোজ হতে পারে, যেমন অ্যাসিড মানুষের গায়ে ঢেলে দিচ্ছে, অনেক সময় আরো কিছু পয়জন গায়ের কন্ট্যাক্টে আসলে পারে, সেটা পয়জনিং ইফেক্ট মানুষের শরীরে তৈরি হয়। এখন বলা হচ্ছে যে প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট অফ পয়জন পেশেন্ট। তাহলে একটা পেশেন্ট যদি পয়জনিং হয়ে আমাদের কাছে হাসপাতালে আসে, তাহলে আমরা কি কি প্রিন্সিপালের মাধ্যমে, মানে প্রধান কয়েকটা ধাপে আমরা চিকিৎসা করতে পারি। প্রথমে হচ্ছে যে ইমিডিয়েট সাপোর্টিভ ট্রিটমেন্ট, মানে এটা হচ্ছে ABC, মানে এয়ারওয়ে ক্লিয়ার করতে হবে সিক্রেশন থাকলে। বিতে হচ্ছে ব্রেথিং, ব্রেথিংটা হচ্ছে কারো যদি স্যাচুরেশন অক্সিজেন কম থাকে তাকে অক্সিজেন দিতে হবে। আর সিতে হচ্ছে সার্কুলেশন, সার্কুলেশন মানে তার পালস বিপি দেখে যদি পেশেন্টটা শকে থাকে তাহলে তাকে IV ফ্লুইড দিতে হবে। তাহলে একটা হচ্ছে প্রথম ম্যানেজমেন্ট হচ্ছে যে ABC, এয়ারওয়ে, ব্রেথিং, সার্কুলেশন। তারপরে যে পয়জন আমরা ডায়াগনোসিস করব, সেই পয়জনের এগেনস্টে যদি অ্যান্টিডট থাকে তাহলে আমরা তাকে অ্যান্টিডট দিব। এরপরে হচ্ছে যে আমরা পেশেন্টের আমাদের শরীরে যে পয়জন ঢুকলো, এটা শরীর থেকে আমরা কিভাবে বের করে দিতে পারি। যদি GIT রুটে যদি ঢোকে তাহলে সেই ক্ষেত্রে আমরা তাকে গ্যাস্ট্রিক লাভেজ বা অ্যাক্টিভেটেড চারকোল এটা দিয়ে আমরা অ্যাবজর্পশন কমায় দিতে পারি। আর একটা যদি কারো স্কিনে কন্ট্যাক্টে আসে, সেক্ষেত্রে আমরা নর্মাল ওয়াটার, সোপ অথবা নর্মাল স্যালাইন দিয়ে আমরা স্কিন 15 মিনিট ধুয়ে ফেলে দিতে পারি, তাহলে আমাদের পয়জনের এক্সপোজার কমে গেল। এরপরে হচ্ছে যে আমরা কিছু ইনভেস্টিগেশন করে দেখতে পারি। একটা টক্সিকোলজিক্যাল ইনভেস্টিগেশন, যে টক্সিকটা ডায়াগনোসিস করলাম। আর একটা হচ্ছে যে কিছু বেসলাইন ইনভেস্টিগেশন আমরা করি, যেমন ব্লাড ফর CBC, তার লিভার ফাংশন, রেনাল ফাংশন, ইউরিয়া ইলেকট্রোলাইট, ক্রিয়েটিনিন, এগুলো বেসলাইন ইনভেস্টিগেশন আমরা কিছু করে দিব। এবং অ্যাকর্ডিং টু যে ধরনের পয়জন শরীরে এক্সপোজার হয়েছে সেই ধরনের কিছু ইনভেস্টিগেশন করা হয়। আর এখন একটা প্রশ্ন হচ্ছে যেটা, হোয়াট আর দ্য কমন পয়জনিং ইন বাংলাদেশ। এটা পরীক্ষায় রিটেনে সাধারণত আসে এমন কোশ্চিন। তাহলে উত্তর হবে যে অর্গানোফসফেট কম্পাউন্ড, যেটা আমরা OPC বলি, কপার সালফেট পয়জনিং, এটা সাধারণত খুলনা অঞ্চলে বেশি হয়। সিডেটিভ পয়জনিং, ডায়াজিপাম, ক্লোনাজিপাম এইসবের দ্বারা হয়। আর হচ্ছে স্নেক বাইট, স্নেক বাইটটা এটা গরমের সময়ও বেশি হয়, আবার যখন বর্ষাকাল তখনও এটা বেশি হয়, স্নেক বাইট। এই চারটা হচ্ছে সাধারণত কমন পয়জনিং ইন বাংলাদেশ। বাংলাদেশে অ্যাভেলেবল অর্গানোফসফেট কম্পাউন্ড কি কি পাওয়া যায়? অর্গানোফসফেট কম্পাউন্ড সাধারণত কৃষি ক্ষেত্রে ব্যবহার করা, এগ্রিকালচারে ব্যবহার করা হয়। তো এটা হচ্ছে যে সাধারণত পোকানাশক হিসাবে এটা ব্যবহার করা হয়। যেমন বাজারে যেগুলা পাওয়া যায়, অ্যাভেলেবল অর্গানোফসফেট কম্পাউন্ড ইন বাংলাদেশ: ক্লোর পাইরিফস, ডাইক্লোর ভস, তারপরে ফেনথিয়ন, প্যারাথিয়ন, ডায়াজিনন, ম্যালাথিয়ন। এগুলা হচ্ছে যে মানে বাজারে পাওয়া যায় আর কি, যেটা এগ্রিকালচারে ব্যবহার হয় বিষ হিসাবে। এখন হচ্ছে যে মেকানিজম অফ অ্যাকশন অফ OPC।
ওপিসির মেকানিজম অ্যাকশন হচ্ছে যে এটা এই ওপিসি কম্পাউন্ডটা এটা হচ্ছে অ্যাসিটাইল কোলিন এস্টারের যে এনজাইম থাকে আমাদের শরীরে সেটাকে ইনঅ্যাক্টিভ করে দেয়। তাহলে ইনঅ্যাক্টিভ করে দিলে তা এর ফলে আমাদের কি হবে, অ্যাসিটাইল কোলিন অ্যাকুমুলেশন হবে হচ্ছে নিউরোমাসকুলার জাংশনে। ফলে এটা হচ্ছে যে কোলিনার্জিক সাইন সিমটম প্রডিউস করে। তাহলে মূল কাজ হচ্ছে ওপিসিটা হচ্ছে যে কোলিনেস্টারেজ এনজাইমকে ইনঅ্যাক্টিভ করে। এর ফলে অ্যাসিটাইল কোলিন আমাদের হচ্ছে নিউরোমাসকুলার জাংশনে বেশি হয়। এটার ফলে এটা মাস্কারানিক এবং নিকোটিনিক কিছু ইফেক্ট আমাদের শরীরে তৈরি করে। সেটা কি ইফেক্ট পরে আমি বলছি। এখন বলা হচ্ছে যে সাইন সিমটমস অফ ওপিসি পয়জনিং। ওপিসি পয়জনিং এ 3 ধরনের সিনড্রোম তৈরি করে। একটা হচ্ছে অ্যাকিউট কোলিনার্জিক সিনড্রোম, একটা হচ্ছে যে ইন্টারমিডিয়েট সিনড্রোম, আর একটা হচ্ছে যে অর্গানোফসফেট ইনডিউসড ডিলেট পলিনিউরোপ্যাথি। তো মেইনলি আমরা যেটা হাসপাতালে যেটা হ্যান্ডেল করি মেইনলি সেটা হচ্ছে অ্যাকিউট কোলিনার্জিক সিনড্রোম। এটারই আমরা চিকিৎসা মেইনলি হসপিটালে দেওয়া হয় অ্যাকিউট কন্ডিশনে। বাকি 3টা আমি আলোচনা করব। এখন এখানে আছে যে হোয়াট আর দ্য ক্লিনিক্যাল ফিচার্স অফ ওপিসি পয়জনিং। এখানে 2 ধরনের ফিচার তৈরি হয়, একটা হচ্ছে যে মাস্কারানিক ইফেক্ট আর একটা হচ্ছে নিকোটিনিক ইফেক্ট। মাস্কারানিক ইফেক্ট অ্যাকর্ডিং টু সিস্টেম এখানে দেখানো আছে যে রেসপিরেটরি সিস্টেমে সাধারণত বঙ্কোরিয়া মানে রেসপিরেটরি সিক্রেশন বাড়ায়া দেয়। আর একটা হচ্ছে যে বঙ্কো কনস্ট্রিকশন। আর এটা হচ্ছে মাস্কারানিক। তাহলে সার্কুলেশনে এটা কি করে, এটা হচ্ছে সার্কুলেশনে প্রেসার কমায়া দেয়, হাইপোটেনশন করে এবং হার্ট রেট কমায়া দেয়। নিকোটিনিকের ঠিক এর উল্টা করে, এটা হার্ট রেট বাড়ায়া দেয়, প্রেসার বাড়ায়া দেয়। আর মেন্টাল হায়ার মেন্টাল ফাংশনে এখানে অ্যাংজাইটি, ডিলিরিয়াম, সাইকোসিস তৈরি করে। আর মাসেল হচ্ছে যে মাসকুলোস্কেলিটাল সিস্টেম, মাসেল ফেসিকুলেশন এবং প্যারালাইসিস করে নিকোটিনিক ইফেক্ট হিসাবে। টেম্পারেচার এই ক্ষেত্রে হচ্ছে যে শরীরে জ্বর বেশি হয়। আর চোখে যে জিনিসটা হয় ডিপ্লোপিয়া হয়, মিওসিস হচ্ছে পিপল কনস্ট্রিকশন হয়, ল্যাক্রিমেশন হয়। আর মাইটেরিয়াসিস এটা নিকোটিনিক ইফেক্ট। আর সাধারণত মাস্কারানিকটা এটা হচ্ছে যে শরীরের অল দ্য সিক্রেশন, যেখানে যেখানে সিক্রেশন আছে সব বাড়িয়ে দেয়। যেমন জিআইটিতে ভমিটিং, প্রফিউজ ডায়রিয়া, মুখে বলা হচ্ছে স্যালাইভেশন, স্কিনে বলা হচ্ছে যে এটা সোয়েটিং হয়। আবার আর রেসপিরেটরি সিস্টেমে বলা হয় বঙ্কোরিয়া, সিক্রেশন বেশি হয়, ল্যাক্রিমেশন হয়, মানে অল দ্য সিক্রেশন এটা হচ্ছে বাড়ায়া দেয় মাস্কারানিক ইফেক্ট হিসাবে শরীরে। আর নিকোটিনিক ইফেক্ট মেইনলি হচ্ছে ফেসিকুলেশন, প্যারালাইসিস, হাইপারটেনশন, ট্রাকিকার্ডিয়া করে। তাহলে ওপিসি পয়জনিং এর কমপ্লিকেশন কি? ওপিসি পয়জনের কমপ্লিকেশন হিসাবে কোমা, সিজার মানে কনভালশন হয়, আর রেসপিরেটরি ডিপ্রেশন হয়। তাহলে এগুলা হচ্ছে যে মেইন সাইন সিমটম। আমরা মেইনলি যেটা দেখি যে চোখে দেখি মেইনলি মিওসিস মানে পিপলটা কনস্ট্রিকশন থাকে, আর হচ্ছে যে ফেসিকুলেশন, প্যারালাইসিস থাকে। এটা হচ্ছে কার্ডিনাল ফিচার অফ ওপিসি পয়জনিং বলা হয়, যে চোখে পিপল কনস্ট্রিকশন, ফেসিকুলেশন, প্যারালাইসিস আর আদার অল দ্য সিক্রেশন অফ দ্য বডি ইজ ইনক্রিজড। এখন আমরা একটা ওপিসি পয়জনিং এর রোগীর কি ইনভেস্টিগেশন করব? আমরা হচ্ছে ব্লাড কাউন্ট করব। ব্লাড কাউন্টে লিউকোসাইটোসিস পাওয়া যায়। ব্লাড সুগার এখানে সুগার কমে যায়। এলএফটি মানে লিভার ফাংশন টেস্টে এখানে প্রথম টাইম বেড়ে যায়। আর সিরাম ইলেকট্রোলাইটস করলে আমরা দেখতে পাই যে হাইপোক্যালেমিয়া হয়। আর সিরাম অ্যামাইলেজ এখানে রেইজড হয়, কারণ ওপিসি পয়জনিং প্যানক্রিয়াটাইটিস করে এবং কিডনিতেও এটা এফেক্ট করে, এই জন্য এটা প্রোটিনিউরিয়া হয়। আমরা এবিজি মানে আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস করে দেখব যে এখানে অক্সিজেন কমে যায়, সেই জন্য আমরা অক্সিজেন সাপ্লাই দিতে হয় এখানে। ইসিজিতে অ্যারিথমিয়া হয়। আর চেস্ট এক্সরে করলে পালমোনারি ইডিমা আমরা দেখতে পারি। আর যেটা হচ্ছে ইনডাইরেক্ট এস্টিমেশন অফ প্লাজমা এবং রেড সেল কোলিনেস্টারেজ আমরা দেখব, যেহেতু কোলিনেস্টারেজ এনজাইমকে এখানে ইনঅ্যাক্টিভেট করে ওপিসি, এই জন্য আমরা কোলিনেস্টারেজকে দেখবো এটা ইনডাইরেক্ট এভিডেন্স হিসাবে। এগুলো হচ্ছে যে ইনভেস্টিগেশন। আমরা এখন হচ্ছে যে ম্যানেজমেন্ট অফ ওপিসি পয়জনিং, এই প্রশ্নটা হচ্ছে যে পরীক্ষায় আসে, 5th ইয়ারের পরীক্ষায় রিটেনে, যে ম্যানেজমেন্ট অফ ওপিসি পয়জনিং।
আমরা ওপিসি পয়জনিং কি করব, যখন একটা ওপিসি পয়জনিং পেশেন্ট আমাদের হসপিটালে আসবে তখন হচ্ছে যে আমরা এ পেশেন্ট অফ ওপিসি পয়জনিং শুড বি হসপিটালাইজড, এটা হসপিটালাইজড করতে হবে এবং সাবসিকুয়েন্ট ম্যানেজমেন্ট আমরা কি করব, যেটা আমি প্রথমেই বলেছি যে এটা হচ্ছে যে এবিসি, এয়ারওয়ে ব্রেথিং সার্কুলেশন আমাদের মেনটেনিং করতে হবে। তারপরে আমি বলেছি যে এটা হচ্ছে এক্সপোজার রিডাকশন করতে হবে, কিভাবে করব পরে আমি আলাপ করছি। এরপরে আছে স্পেসিফিক অ্যান্টিডট, কি অ্যান্টিডট দিব এটা আমি পরে আলাপ করছি। আর সাথে কিছু সাপোর্টিভ ট্রিটমেন্ট দেওয়া হয়, এটাও আমি আলাপ করছি। তাহলে এটা প্রথমে বলা হচ্ছে যে এবিসির হচ্ছে যে এতে এয়ারওয়ে শুড বি ক্লিয়ার্ড অফ এক্সেসিভ সিক্রেশনস। তাহলে আমরা এয়ারওয়েটা যদি এয়ারওয়ে শুড বি ক্লিয়ার্ড এক্সেসিভ সিক্রেশন যেটা আছে সেটা ক্লিয়ার করে দিব। ব্রেথিং অ্যান্ড সার্কুলেশন অ্যাসেসড, ব্রেথিং কিভাবে অ্যাসেস করা হয়, পেশেন্টের রেসপিরেটরি রেট দেখা হয়, সায়ানোসিস দেখা হয়, পালস অক্সিমেট্রি দ্বারা অক্সিজেন স্যাচুরেশন দেখা হয়। আর সার্কুলেশন অ্যাসেস করা হয়, সার্কুলেশন কিভাবে অ্যাসেস করা হয়, ব্লাড প্রেশার দেখা হয়, পালস দেখা হয়, এইভাবে সার্কুলেশন এবং ব্রেথিং অ্যাসেস করা হয়। এরপরে হচ্ছে পেশেন্টের হাই ফ্লো অক্সিজেন দেওয়া হয়, যদি হাইপক্সিয়া থাকে ইন্ট্রাভেনাস এক্সেস ওপেন করে এটা ফ্লুইড দেওয়া হয়, পেশেন্টের যদি ব্লাড প্রেশার যদি শকে থাকে তাহলে ফ্লুইড দেওয়া হয়। আর এরপরে হচ্ছে যে এটা এয়ারওয়ে ব্রেথিং সার্কুলেশন হয়ে গেল, এয়ারওয়ে ক্লিয়ার হলো। ব্রেথিং এ যদি অক্সিজেন যদি কম থাকে, হাইপক্সিয়া থাকে, অক্সিজেন দিতে হবে। সার্কুলেশনে যদি ব্লাড প্রেশার কম থাকে তাহলে ফ্লুইড দিতে হবে। আর এরপরে হচ্ছে যে আমরা এক্সটার্নাল ডিকন্টামিনেশন, যেটা আমি বললাম, কারো যদি চোখে যদি ওপিসি যদি কন্ট্যাক্টে আসে তাহলে চোখটাকে হচ্ছে, যদি চোখের যদি কন্ট্যাক্ট লেন্স থাকে সেটা রিমুভ করে দিতে হবে এবং চোখটাকে 15 মিনিট ধরে নর্মাল স্যালাইন অথবা ওয়াটার দিয়ে এটা ওয়াশ করতে হবে। এবং যদি কোনো প্যালপেবরাল ফিশারে কোনো যদি পার্টিকেল লেগে থাকে সেটাও সরিয়ে ফেলতে হবে। এটা গেল চোখের বিষয়। এরপর যদি স্কিন কন্ট্যাক্টে আসে, হ্যাজার্ডাস কোনো কেমিক্যালস অথবা পেস্টিসাইডস থাকে, তাহলে মানুষের পোশাক যেটা আছে ক্লোথটা খুলে ফেলে দিতে হবে। তারপরে তাকে হচ্ছে যে কপিয়াস প্রচুর পরিমাণে সোপ ওয়াটার দিয়ে ওয়াশ করতে হবে গোটা শরীর। এটা হচ্ছে যে স্কিনের গেল, যে ক্লথ রিমুভ করে তারপরে সোপ ওয়াটার দিয়ে ওয়াশ করতে হবে। এরপরে হচ্ছে যদি জিআইটিতে যদি থাকে তাহলে জিআইটিতে আমরা গ্যাস্ট্রিক লাভেজ অথবা অ্যাক্টিভেটেড চারকোল দিয়ে এটা হচ্ছে যে গ্যাস্ট্রিক লাভেজ দেবো অথবা অ্যাক্টিভেটেড চারকোল খাওয়াই দেবো। অ্যাক্টিভেটেড চারকোলের সারফেস এরিয়া বেশি থাকে, এটা একটা জিনিস যেখানে কেমিক্যাল পয়জনটা অ্যাবজর্ব হয়ে যায়, ফলে শরীরে পয়জনের পরিমাণটা কম থাকে। এবং এরপরে হচ্ছে যে তাহলে আমরা এয়ারওয়ে ব্রেথিং সার্কুলেশনে করার পরে এক্সটার্নাল ডিকন্টামিনেশনে আই ওয়াশ করলাম, স্কিন ওয়াশ করলাম, গ্যাস্ট্রিক লাভেজ অথবা অ্যাক্টিভেটেড চারকোল দিয়ে ওয়াশ করলাম। এরপরে হচ্ছে যে আমরা তাকে অ্যান্টিডট দিব। অ্যান্টিডট এখানে দেওয়া হয় অ্যাট্রোফিন। তাহলে অ্যাট্রোফিনটা দেওয়া হয়। অ্যাট্রোফিনের কাজ কি? অ্যাট্রোফিনের কাজ বলছে যে অ্যাট্রোফিন রিভার্সেস অ্যাসিটাইল কোলিন ইনডিউসড বঙ্কোস্পাজম, বঙ্কোডিয়া, ব্রাডিকার্ডিয়া এবং হাইপোটেনশন। এগুলা যে অ্যাসিটাইল কোলিন ইনডিউসড যে বঙ্কোস্পাজম, বঙ্কোডিয়া এবং হার্ট রেট কম থাকে, ব্লাড প্রেশার কম থাকে, এগুলাকে ঠিক করে, কারেকশন করে। আমরা অ্যাট্রোপিন কি ডোজে দিব? অ্যাট্রোপিন সাধারণত 2 মিলিগ্রাম আইভি বোলাস দেওয়া হয়। বাজারে অ্যাট্রোপিন মানে সরকারি হাসপাতালে সাপ্লাই থাকে, এটা একটা অ্যাট্রোপিন ইনজেকশনে 0.6 মিলিগ্রাম থাকে। কিন্তু আমরা আইভি দিব, মানে এটা বোলাস ডোজ আমরা বলি। এবং এটা ডাবল করব 5 থেকে 10 মিনিট পর পর, যতক্ষণ পর্যন্ত সাইন্স অফ অ্যাট্রোপিনাইজেশন না হবে অথবা এর কন্ডিশন ইমপ্রুভ না হবে। বলে ফার্দার বোলাস ডোজ শুড বি গিভেন আনটিল সিক্রেশন কন্ট্রোল, মানে শরীরের যে আমি বললাম যে অল দ্য সিক্রেশন যেগুলো ভমিটিং, ডায়রিয়া, স্যালাইভেশন, ল্যাক্রিমাস, সোয়েটিং, যতক্ষণ পর্যন্ত কন্ট্রোল হবে না ততক্ষণ পর্যন্ত বোলাস ডোজ ডবল করে আমরা দিতে থাকবো অ্যাট্রোপিন। তারপরে হচ্ছে স্কিন ড্রাই হবে, ব্লাড প্রেশার যেটা কম ছিল সেটা কন্ট্রোল হবে, আবার হার্ট রেট যেটা কম ছিল সেটা ঠিক হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত এগুলা না হবে
ততক্ষণ পর্যন্ত আমরা অ্যাট্রোপিন বোলাস ডোজ এবং ডাবল ডোজে দিতে থাকবো। এবং অ্যাট্রোপিনের সাথে আমরা আর একটা জিনিস দেই, সেটা হচ্ছে যে অক্সাইম। এটা হচ্ছে পলিড্রক্সাইম ক্লোরাইড অথবা অবিডক্সাইম। এটা হচ্ছে যে যদি অ্যাভেলেবল থাকে সেটা দেওয়া হয়। এটার কাজ হচ্ছে অক্সাইমটা অ্যাসিটাইল কোলিন এনজাইম যেটাকে ইনঅ্যাক্টিভ করে ওপিসি পয়জনিং, সেটাকে হচ্ছে রিঅ্যাক্টিভ করে অক্সাইম। এই পলিডক্সাইমটা হচ্ছে যে এটা রিঅ্যাক্টিভ করে, এবং দ্যাট হ্যাজ নট আন্ডারগোয়িং এজিং। যারা যে কোলিনাস্টারেজ এনজাইমটা এজিং হয়নি, সেটা ইনঅ্যাক্টিভটাকে অ্যাক্টিভ করবে হচ্ছে অক্সাইম। বলছে এটা দিলে কি হবে, এই পলিড্রক্সাইমটা দিলে পরে এটা প্রিভেন্ট মাসেল উইকনেস, কনভালশন, কোমা, স্পেশালি গিভেন র্যাপিডলি আফটার এক্সপোজার। যত তাড়াতাড়ি দেওয়া যায় তত তাড়াতাড়ি রেসপন্স পাওয়া যাবে। তো অক্সাইমের কিছু সাইড ইফেক্ট আছে। এটা যেমন হচ্ছে যে এটা দিলে অনেক সময় হাইপোটেনশন হয়, কিছু অ্যালার্জিক রিয়াকশন হয়, এটা মাথায় খেয়াল রাখতে হবে। আরো কিছু অপশন আছে এখানে। ইন্ট্রাভেনাস ম্যাগনেসিয়াম সালফেট রিসেন্টলি ট্রায়াল দেওয়া হচ্ছে। এটা হচ্ছে যে ইনক্রিজ সার্ভাইভাল অফ দ্য ওপিসি পয়জনিং পেশেন্ট। কিছু সাপোর্টিভ ট্রিটমেন্টের কথা বলেছি আগে, যে ভেন্টিলেটরি সাপোর্ট শুড বি ইনস্টিটিউটেড বিফোর দ্য পেশেন্ট ডেভেলপ রেসপিরেটরি ফেইলার। রেসপিরেটরি ফেইলার শুরু হওয়ার আগে আমরা রেসপিরেটরি সাপোর্ট দিব। আর পেশেন্টের যদি অ্যাজিটেশন, কনভালশন, সিজার থাকে তাহলে আমরা তাকে বেনজোডায়াজিপাইন দিব। আর হচ্ছে যে লাস্ট, এটা হচ্ছে যে অ্যাকিউট কোলিনার্জিক ফেজ সাধারণত 48 থেকে 72 ঘন্টা থাকে, সাধারণত 2 থেকে 3 দিন থাকে। তাহলে ওপিসি পয়জনিং এ হচ্ছে যে 4-5টা মোট কথা। 1 নম্বর হচ্ছে যে এটা যে আমরা এবিসি করব, পেশেন্ট আসলে পারে এয়ারওয়ে, ব্রেথিং, সার্কুলেশন। তারপরে আমরা বললাম যে এই পেশেন্টটাকে ডিকন্টামিনেশন করব, আইএস যদি কন্ট্যাক্ট হয় সেটা ওয়াশ করব, স্কিন ওয়াশ করব, জিআইটি তে আমরা গ্যাস্ট্রিক লাভেজ অথবা ডিকন্টামিনেশন করব অ্যাক্টিভেটেড চারকোল দিয়ে। তারপরে পেশেন্টের যদি প্রেশার, তারপরে পেশেন্টের আমরা অ্যান্টিডট দিব। অ্যান্টিডট এখানে অ্যাট্রোপিন দিব, সাথে পলিড্রক্সাইম দিব। এর সাথে কিছু সাপোর্টিভ ট্রিটমেন্ট বলেছি যে তাকে বেনজোডায়াজিপাইন দিতে হবে যদি তার হচ্ছে যে অ্যাজিটেশন, ফেসিকুলেশন, সিজার থাকে। এবং পেশেন্টের যদি রেসপিরেটরি সাপোর্ট লাগে, যদি রেসপিরেটরি ফেইলিওরের দিকে থাকে, তাহলে আমরা ভেন্টিলেটরি সাপোর্ট দেব, মানে আইসিইউ এ পাঠাতে হবে পেশেন্টকে, আইসিইউ এ সাপোর্ট লাগতে পারে। এটা অ্যাকিউট কোলিনার্জিক ফেজ। এবং এটা একটা শেষ হলো, 3টা বলা হয়েছে, যে একটা অ্যাকিউট কোলিনার্জিক ফেজ ওপিসি পয়জনিং এর, একটা হচ্ছে ইন্টারমিডিয়েট সিনড্রোম, একটা হচ্ছে যে অর্গানোফসফেট ইনডিউস ডিলেট করে নিউরোপ্যাথি। তো এখন বলা হচ্ছে যে আমি এতক্ষণ ধরে অ্যাকিউট কোলিনার্জিক সিনড্রোমের কথা বললাম। এখন বলা হয়েছে যে কজেস অফ ডেথ ইন পয়জনিং পেশেন্ট। তাহলে কি ধরনের পেশেন্টটা মারা যেতে পারে? একটা সিজার মানে কলমালশনে মারা যেতে পারে। আর একটা বলা হচ্ছে যে ভেন্টিকুলার অ্যারিথমিয়া, ভেন্টিকুলার ফিব্রিলেশন এবং ভেন্টিকুলার ট্রেকার্ডিয়া হয়ে পেশেন্ট মারা যেতে পারে। আর একটা রেসপিরেটরি ফেইলর। তাহলে 3টা কারণে মারা যেতে পারে মানুষ। একটা হচ্ছে যে সিজার, একটা অ্যারিথমিয়া, একটা হচ্ছে রেসপিরেটরি ফেইলর। এরপরে হচ্ছে যে ওপিসি পয়জনিং এর 2 নম্বর জিনিসটা, যেটা হচ্ছে যে ইন্টারমিডিয়েট সিনড্রোম। আমরা বললাম যে অ্যাকিউট কোলিনার্জিক ফেজ সাধারণত 48 থেকে 72 ঘন্টা, মানে 2 থেকে 3 দিন থাকে। তাহলে এরপরে হচ্ছে যে ইন্টারমিডিয়েট সিনড্রোম শুরু হয়। সাধারণত হচ্ছে 20% পেশেন্টের ক্ষেত্রে এই ইন্টারমিডিয়েট সিনড্রোম শুরু হয়। এটা বলা হচ্ছে যে ইউজুয়ালি জেনারেল 1 to 4 ডে আফটার এক্সপোজার। তাহলে পয়জন এক্সপোজার 1 থেকে 4 দিন পরে হয়, অথবা এটা হচ্ছে যে অ্যাকিউট কোলিনার্জিক সিনড্রোম শেষ হইলে শুরু হয়। সাধারণত এখানে কি হয় বলছে, 20% পেশেন্ট উইথ ওপিসি পয়জনিং ডেভেলপ উইকনেস, যেটা উইকনেসটা স্প্রেড করে অকুলার মাসেল, এরপরে এটা হেড, নেক, প্রক্সিমাল মাসেল, দেন রেসপিরেটরি মাসেল, তারপরে এটা রেসপিরেটরি ফেইলিওর হয়। তাহলে এটা হচ্ছে যে চোখের মাসেল থেকে উইকনেস শুরু হয়, অকুলার মাসেল, তারপরে হেড, নেক, রেসপিরেটরি মাসেল, লিম্ব মাসেল হয়ে রেসপিরেটরি ফেইলিওর হয়। এটা একটা সিরিয়াস কন্ডিশন। এটা বলা হচ্ছে যে 1 to 4 days আফটার এক্সপোজার, 1 থেকে 4 দিন পরে, এবং অফেন আফটার বলছে যে অ্যাকিউট কোলিনারি সিনড্রোম ভালো হওয়ার পরে শুরু হয়। সাধারণত 2 থেকে 3 সপ্তাহ এটা থাকে। তাহলে এটার চিকিৎসা কি? এটার কোনো চিকিৎসা তেমন নাই, নো স্পেসিফিক ট্রিটমেন্ট। এখানে সাপোর্টিভ ট্রিটমেন্ট দেওয়া হয়। সাপোর্টিভ ট্রিটমেন্ট মানে এটা হচ্ছে ভেন্টিলেশনে নিতে হয় আর কি।
ইনক্লুডিং মেইনটেনেন্স অফ এয়ারওয়ে অ্যান্ড ভেন্টিলেশন। তাহলে ইন্টারমিডিয়েট সিনড্রোমের পরে আর একটা জিনিস আসে, এটা হচ্ছে যে অর্গানোফসফেট ইনডিউসড ডিলেট পলিনিউরোপ্যাথি। নিউরোপ্যাথিটা হচ্ছে যে অর্গানোফসফেট ইনডিউসড ডিলেট পলিনিউরোপ্যাথি। এটা একটা রেয়ার কমপ্লিকেশন, সাধারণত 2 থেকে 3 সপ্তাহ পরে অ্যাকিউট এক্সপোজারের পরে এটা শুরু হয়। এটা কি হয়, এটা সাধারণত হচ্ছে যে সেন্সরি মোটর পলিনিউরোপ্যাথি হয়, মায়োলিনেটেড নার্ভ ফাইবার অ্যাফেক্টেড হয়। এবং এটা সাধারণত কি ক্লিনিক্যাল ফিচার নিয়ে আসে, কেউ হয়তো বিষ খেয়েছে, 2 থেকে 3 সপ্তাহ পরে আসার পরে ডাক্তারের কাছে বলছে যে আমার মাসেল ক্র্যাম্প হচ্ছে, আমার নার্ভনেস হচ্ছে, আমার প্যারাস্থেসিয়া হচ্ছে, প্যারালাইসিস হয়ে যাচ্ছে, আমি হাত পা তুলতে পারতেছি না, ফুট ড্রপ, রিস্ট ড্রপ, হাই স্টেপিং গেট, 2 থেকে এগুলা হচ্ছে। যদি কোনো পেশেন্ট বিষ খাওয়ার 2 থেকে 3 সপ্তাহ পরে এসে যদি নিউরোলজিক্যাল এরকম ম্যানিফেস্টেশন, রিস্ট ড্রপ, ফুট ড্রপ, নার্ভনেস, প্যারাস্থেসিয়া, প্যারালাইসিস নিয়ে আসে, তাহলে আমাদের বুঝতে হবে যে এটা অর্গানোফসফেট ইনডিউসড ডিলেট পলিনিউরোপ্যাথি হয়েছে। সেই ক্ষেত্রে আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখি। ক্লিনিক্যাল পরীক্ষা যেমন সেন্সরি সাধারণত প্রেজেন্ট থাকে, সেন্সরি লস হয়ে যায়, সেন্সরি লস মে বি প্রেজেন্ট এন্ড ইট ইজ ভেরিয়েবল, এবং টেন্ডন রিফ্লেক্সটাও হচ্ছে লস্ট হয়ে যায়, রিডিউস অথবা লস্ট হয়ে যায়। কোনো স্পেসিফিক ট্রিটমেন্ট নাই এটার, এটা সাধারণত ফিজিওথেরাপি দেওয়া হয়। তাহলে আমি ওপিসি পয়জনিং এর 3টা সিনড্রোমের কথা বললাম। একটা হচ্ছে অ্যাকিউট কোলিনার্জিক সিনড্রোম, যেটার হচ্ছে যে ম্যানেজমেন্ট পরীক্ষায় সাধারণত রিটেনে আসে, ভাইভাও জিজ্ঞেস করা হয়। তারপরে আমি বললাম যে ওপিসি পয়জনিং এর কি কমপ্লিকেশন হয়, ম্যানেজমেন্টও বলেছি। এরপরে আর 2টা বললাম, ইন্টারমিডিয়েট সিনড্রোম বললাম, যেটা হচ্ছে অ্যাকিউট কোলিনার্জিক সিনড্রোম ভালো হলে অথবা 1 থেকে 4 দিন ওপিসি পয়জনিং এক্সপোজারের পরে এটা হয়, হইলে সাধারণত শরীরের রেসপিরেটরি মাসেল, হেড নেকের মাসেল উইকনেস আর রেসপিরেটরি ফেইলিয়ার হয়, এটা ভেন্টিলেটরি সাপোর্ট লাগে। 3 নম্বরে বললাম যে অর্গানোফসফেট ইনডিউসড ডিলেট পলিনিউরোপ্যাথি। এখানে সাধারণত 2 থেকে 3 সপ্তাহ পরে বিষ খাওয়ার পরে বা বিষের পয়জনের এক্সপোজারের পরে নিউরোলজিক্যাল সাইন সিমটম, উইকনেস, প্যারাস্থেসিয়া, প্যারালাইসিস এগুলা নিয়ে আসলে পারে, তাহলে আমরা হচ্ছে যে বুঝবো যে অর্গানোফসফেট এক্সামিনেশন করে সেন্সরি লস থাকে, জার্ক লস থাকে, রিপ্লেস গুলা, এবং ফিজিওথেরাপি দিতে হয়, তাহলে এটা অর্গানোফসফেট ইনডিউসড ডিলেট পলিনিউরোপ্যাথি। তাহলে এটা হয়ে গেল ওপিসি পয়জনিং, অর্গানোফসফেট পয়জনিং। এরপরে আমি আর একটা বিষয় আসতেছি, এটা হচ্ছে যে প্যারাসিটামল পয়জনিং। প্যারাসিটামল পয়জনিং আমাদের বাংলাদেশে সাধারণত কম হয়, সাধারণত ইউরোপে মানে ইউকেতে প্যারাসিটামল পয়জনিং বেশি হয়, কারণ এটা হচ্ছে উইদাউট প্রেসক্রিপশন ইউকেতে পাওয়া যায় এটা। আর এটা কিভাবে পয়জনিং করে, এটা হচ্ছে যে পয়জনিং করে যে toxicity is caused by intermediate reactive metabolites that binds covalently to cellular proteins causing cell death. Mainly ওপিসি পয়জনিং এর 2টা জিনিস হয়, একটা হার্ট হেপাটিক ফেইলিওর হয়, একটা হচ্ছে যে রেনাল ফেইলিওর হয়। তো কতগুলা প্যারাসিটামল ট্যাবলেট খেলে সাধারণত পয়জনিং হতে পারে। যদি কেউ 12 গ্রাম প্যারাসিটামল, 12 গ্রাম মানে প্যারাসিটামল 500 মিলিগ্রামের ট্যাবলেট, এখন অবশ্য 1000 মিলিগ্রামের ট্যাবলেট পাওয়া যায়, তাহলে 12 গ্রাম মানে 24টা প্যারাসিটামল ট্যাবলেট যদি একসাথে খেয়ে ফেলে, অথবা 150 মিলিগ্রাম 150 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েটে, 150 মিলিগ্রাম যদি পার বডি কেজি ওয়েটে যদি কেউ খায়, কারো ওজন যদি 50 গ্রাম হয়, তাকে হচ্ছে 150 দিয়ে গুণ করলে পারে যতটুকু প্যারাসিটামল খেয়েছে, তাহলে শরীরে হচ্ছে যে এটা পয়জনিং হবে। তো ক্লিনিক্যাল, তাহলে আমাদের মনে রাখতে হবে, অনেক সময় জিজ্ঞেস করতে হবে যে কয়টা, সাধারণত 24টা প্যারাসিটামল ট্যাবলেট 500 মিলিগ্রামের খেলে প্যারাসিটামল একসাথে খেলে প্যারাসিটামল পয়জনিং হবে। তাহলে প্যারাসিটামল পয়জনিং এর সাইন সিমটম কি, এটা অ্যাসিমটোমেটিক থাকতে পারে, সাধারণত নসিয়া, ভমিটিং, অ্যাবডোমিনাল পেইন, প্যালপিটেশন, কোমা, ডেথ, এবং ফিচার্স অফ হেপাটিক এবং রেনাল ফেইলিওর। যেহেতু প্যারাসিটামল পয়জনিং হেপাটিক এবং রেনাল ফেইলিওর করে, সেটার সাইন সিমটম হেপাটিক ফেইলিওর সবাই জানে, একই কথা, অ্যানোরেক্সিয়া, নসিয়া, ভমিটিং, জন্ডিস, অ্যাবডোমিনাল পেইন, এই জিনিসগুলো হয়। রেনাল ফেইলিওরের সাইন সিমটম কাছাকাছি, অ্যানোরেক্সিয়া, নসিয়া, ভমিটিং, এগুলো নিয়েই পেশেন্ট সাধারণত আসে।
আমরা ইনভেস্টিগেশন কি করব? ইনভেস্টিগেশন যেহেতু লিভার এবং কিডনি ফেইলিওর করে, তারা লিভার এবং কিডনি রিলেটেড ইনভেস্টিগেশনই করা হয়। আর প্যারাসিটামল লেভেলটা দেখে চিকিৎসা দেওয়া হয়, এই জন্য প্যারাসিটামল লেভেল দেখা হয়। তাহলে আমরা লিভার ফাংশন টেস্ট করব। প্রথম দিন টাইম দেখব, প্রথম দিন টাইম বেড়ে যায় এই প্যারাসিটামল পয়জনিং এ। তার ফুল ব্লাড কাউন্ট করতে হবে, ইউরিন রুটিন এক্সামিনেশন করতে হবে, কিডনিতে ইউরিয়া, ইলেকট্রোলাইট, ক্রিয়েটিনিন, ব্লাড সুগার এগুলা দেখতে হয়। মেটাবলিক অ্যাসিডোসিস হয়, এই জন্য আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস মানে এবিসি, ব্লাড ল্যাকটেট, প্লাজমা প্যারাসিটামল লেভেল এগুলো আমরা দেখি। তাহলে মূলত লিভার রেনাল ফাংশন টেস্ট, তার সাথে হচ্ছে আমরা প্লাজমা প্যারাসিটামল লেভেল দেখব। এখন ম্যানেজমেন্ট কিভাবে করা হয়? এখানে ম্যানেজমেন্ট বলছে যে প্যারাসিটামল পয়জনিং ম্যানেজমেন্ট ডিপেন্ডস অন দ্য টাইম ইন্টারভাল সিন্স ইনজেকশন অ্যান্ড দ্য প্লাজমা প্যারাসিটামল লেভেল। মানে কতক্ষণ আগে প্যারাসিটামল ট্যাবলেট খেয়ে পয়জনিং হয়েছে এবং প্যারাসিটামলের লেভেল দেখে আমাদের চিকিৎসা শুরু করতে হবে। তাহলে প্রথমেই আমরা কি করব? প্রথমে হচ্ছে যে আমি বলেছি যে কোনো পয়জনিং এর ক্ষেত্রে ABC, এয়ারওয়ে, ব্রেথিং, সার্কুলেশন, এগুলো হচ্ছে কারেকশন করতে হবে বা স্টেবিলাইজেশন করতে হবে। তারপরে হচ্ছে যে কথা ছিল ডিকন্টামিনেশন। আমরা কিভাবে ডিকন্টামিনেশন করব? বলছে যে গ্যাস্ট্রিক লাভেজ বা অ্যাক্টিভেটেড চারকোল 50 to 100 গ্রাম, মানে 50 থেকে 100 গ্রাম 200 ml ওয়াটারের সাথে এটা মিশিয়ে, এটা হচ্ছে যদি কেউ 1 ঘন্টার মধ্যে আসে, পেশেন্ট যদি 1 ঘন্টার মধ্যে আসে, 50 থেকে 100 গ্রাম অ্যাক্টিভেটেড চারকোল দিয়ে হচ্ছে যে গ্যাস্ট্রিক লাভেজ দেওয়া হয়। তারপরে হচ্ছে যে আমরা বলেছি যে অ্যান্টিডট, আমরা অ্যান্টিডট ব্যবহার করব। এখানে অ্যান্টিডট ব্যবহার বলছে যে অ্যান্টিডট ফর প্যারাসিটামল কিভাবে কাজ করে, রিপ্লেনাইজিং হেপাটিক গ্লুটাথিয়ন অ্যান্ড শুড বি অ্যাডমিনিস্টার অল পেশেন্ট উইথ অ্যাকিউট পয়জনিং। তাহলে অ্যান্টিডট কাজ করে হচ্ছে যে এরা রিপ্লেস করে হচ্ছে যে হেপাটিক গ্লুটাথিয়নকে, অ্যান্ড এটা সব পেশেন্টকেই দিতে বলছে অ্যাকিউট পয়জনিং এর। তাহলে কি অ্যান্টিডট দেওয়া হয়? এখানে N-অ্যাসিটাইলসিস্টিন অ্যান্টিডট আর হচ্ছে মিথিওনাইন অ্যান্টিডট দেওয়া হয়। বলছে যে দি অ্যান্টিডট হুইচ প্রোটেক্ট দ্য লিভার আপ টু 12 আওয়ার্স অ্যান্ড ওভারডোজ অফ প্যারাসিটামল। তাহলে এটা 12 ঘন্টা পর্যন্ত হচ্ছে যে এটা সাধারণত হচ্ছে যে 12 ঘন্টার মধ্যে আসলে সাধারণত N-অ্যাসিটাইলসিস্টিন এবং হচ্ছে যে মিথিওনাইনটা হচ্ছে যে দেওয়া হয়। তাহলে এটা হচ্ছে যে N-অ্যাসিটাইলসিস্টিন আমরা কিভাবে দিব? এটা দেওয়ার একটা হচ্ছে যে ডোজ ফর্মুলেশন আছে। একটা হচ্ছে যে 150 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েটে আমরা হচ্ছে যে প্রথম 15 মিনিট 200 ml 5% ডেক্সট্রোজের মধ্যে দিয়ে দিব। এর পরের 4 ঘন্টায় আমরা হচ্ছে যে 50 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট আইভি, এটা হচ্ছে যে আমরা 500 ডেক্সট্রোজের মধ্যে দিব। এর পরের 16 ঘন্টায় 1000 ml 5% ডেক্সট্রোজের মধ্যে 100 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েটে আমরা N-অ্যাসিটাইলসিস্টিনটা হচ্ছে যে দিব। এখন এটা দিলে পরে এই N-অ্যাসিটাইলসিস্টিন, এটা হচ্ছে যে অনেক সময় অ্যানাফাইল্যাক্টয়েড রিঅ্যাকশন হয় N-অ্যাসিটাইলসিস্টিন দিলে। সেই ক্ষেত্রে অ্যানাফাইল্যাক্টয়েড রিঅ্যাকশন হইলে পরে আর্টিকেরিয়া, ইচিং হয়। আমরা তাহলে কি করব? N-অ্যাসিটাইলসিস্টিনটা বন্ধ রেখে এখানে অ্যান্টিহিস্টামিন দিলে পরে পেশেন্ট ভালো হয়ে যাবে। আর এর অল্টারনেটিভ আর একটা হচ্ছে যে অ্যান্টিডট আছে মিথিওনাইন। এটা 2.5 গ্রাম 2.5 গ্রাম, এটা 4 ঘন্টা পর পর 4টা ডোজ দেওয়া হয় এবং এটা হচ্ছে লেস ইফেক্টিভ এবং এটা ডিলেড প্রেজেন্টেশন হলেও দেওয়া হয়। এরপরে হচ্ছে যে পেশেন্টের যদি লিভার ফেইলিওর হয়, সেই ক্ষেত্রে আমরা লিভার ট্রান্সপ্লান্টেশন করতে পারি। তাহলে প্যারাসিটামল পয়জনিং এর যে কোনো পয়জনিং এর ক্ষেত্রে 3টা কথা আছে, যেমন ABC, এয়ারওয়ে, ব্রেথিং, সার্কুলেশন, তারপরে হচ্ছে যে অ্যাক্টিভেটেড চারকোল দেয়া গ্যাস্ট্রিক লাভেজ, তারপরে আমরা হচ্ছে অ্যান্টিডট দিলাম N-অ্যাসিটাইলসিস্টিন অথবা মিথিওনাইন। এরপরে কারো যদি হচ্ছে যে লিভার ফেইলিওর থাকে তাহলে আমরা লিভার ট্রান্সপ্লান্টেশন করব। এরপরে হচ্ছে যে
ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেশন পয়জনিং। ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেশন পয়জনিং পয়জনিং এ আমরা সাধারণত কি হয়, এটা সাধারণত কিভাবে পয়জনিং করে, এটা হচ্ছে যে হাই মরবিডিটি অ্যান্ড মর্টালিটি বিকজ they are sodium channel blocking anticholinergic and anti-adinergic blocking effect আছে। এখন ক্লিনিক্যাল ফিচার কি, টিসিএ ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেশন পয়জনিং এর ক্লিনিক্যাল ফিচার কি? ক্লিনিক্যাল ফিচারের মধ্যে আছে যে ডিলিরিয়াম। একটা পেশেন্ট যদি ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেশন হয় তাহলে কি হবে, মানে কি পয়জনিং হলে কি কি সাইন সিম্পটম নিয়ে আসতে পারে? তাহলে অ্যান্টিকোলিনার্জিক ইফেক্ট, এটা হচ্ছে যে পেশেন্টের ডিলিরিয়াম, হ্যালুসিনেশন, সিডেশন, মায়োক্লোনাস, ফিভার, ডিপ্লোপিয়া এবং সাধারণত প্যালপেবল ব্লাডার এবং প্যারালাইটিক আইলিয়াস, এগুলা নিয়ে সাধারণত প্রেজেন্টেশন করতে পারে। আর কমপ্লিকেশন কি, ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেশনের টিসিএ পয়জনিং এর কমপ্লিকেশন কনভালশন, কোমা, অ্যারিথমিয়া, এগুলা কমপ্লিকেশন হইতে পারে। তাহলে এই পেশেন্টের আমরা একটা সাধারণত কি করি, ইসিজি করে দেখি। যদি টিসিএ পয়জনিং নিয়ে আসে হাসপাতালে আসলে পারে আমরা সাধারণত একটা ইসিজি ইমিডিয়েটলি করি। ইসিজির একটা ছবি দেখানো হচ্ছে। ইসিজিতে এখানে দেখা যাচ্ছে যে কিউআরএস কমপ্লেক্সটা ওয়াইড হয়ে গেছে। কিউআরএস কমপ্লেক্সটা হচ্ছে যে ওয়াইড হয়ে গেছে। কিউআরএস কমপ্লেক্স ওয়াইড হওয়ার পরে এটা পরে টর্সাডিস ডি পয়েন্টিসে কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যায়। এটা থেকে ওয়াইড কমপ্লেক্স কিউআরএস থেকে কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যায় আলটিমেটলি। তাহলে আমরা এখানে কি কি চিকিৎসা দিব? আমরা টিসিএ পয়জনিং এর চিকিৎসার মধ্যে বলা হচ্ছে যে আমরা অ্যাক্টিভেটেড চারকোল দিয়ে আমরা হচ্ছে যে গ্যাস্ট্রিক লাভেজ দেব 1 ঘন্টার মধ্যে আসলে। আর সব ক্ষেত্রেই বলা হয়েছে এয়ারওয়ে ব্রেথিং সার্কুলেশন করতে হবে, গ্যাস্ট্রিক ডিকন্টামিনেশন করতে হবে। এরপরে একটা পেশেন্টের আমরা ইসিজি করব। ইসিজি করে আমি দেখালাম যে ইসিজি করব এবং হচ্ছে যে এটা কার্ডিয়াক মনিটরিং করব ফার্স্ট 6 আওয়ার্স। কার্ডিয়াক মনিটরিং করার পরে আমরা যদি দেখি এবং পেশেন্টের হচ্ছে এর সাথে একটু আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস করব, কারণ মেটাবলিক অ্যাসিডোসিস হয়। এরপরে আমরা ইসিজি করে যদি দেখি যে কিউআরএক্স কমপ্লেক্স অথবা কিউটি প্রলঙ্গেশন হয় অথবা যদি অ্যাসিডোসিস হয়, তাহলে এই পেশেন্টের ইন্ট্রাভেনাস সোডিয়াম বাইকার্বনেট দেওয়া হবে। আর এরপরে হচ্ছে যে পেশেন্টের যেগুলা অ্যাসিড এবং হচ্ছে অ্যাসিড বেস কারেকশন করতে হবে, এবং অ্যাসিড বেস কারেকশনে সোডিয়াম লোডিং দ্যাট রেজাল্ট ইন ব্রিং আউট র্যাপিড ইমপ্রুভমেন্ট ইসিজি অ্যান্ড অ্যারিথমিয়াস। এবং পেশেন্টের যে হাইপোক্সিয়া থাকে তার হাইপোক্সিয়া অক্সিজেন থেরাপি দিয়ে কারেকশন করতে হবে। ইলেকট্রোলাইটস যদি অ্যাবনর্মালিটিস থাকে সেটা কারেকশন করতে হবে। এবং অ্যান্টি অ্যারিথমিক ড্রাগ সাধারণত স্পেশালিস্ট অ্যাডভাইজে এটা ব্যবহার করা হয়। আর প্রলং সিজার যদি পেশেন্টের থাকে তাহলে সেই ক্ষেত্রে ইন্ট্রাভেনাস বেনজোডায়াজিপাইন দেওয়া হয় সিজার কন্ট্রোল করার জন্য। তাহলে আমরা টিসিএ পয়জনিং এ আমরা কি করব? সব ক্ষেত্রে একই কথা, যে পেশেন্ট আসলে আমরা তাকে এয়ারওয়ে ব্রেথিং সার্কুলেশন এটা আমরা কারেকশন করব। তারপরে ডিকন্টামিনেশন 1 ঘন্টার মধ্যে আসলে অ্যাক্টিভেটেড সার্কল দ্বারা ডিকন্টামিনেশন করব। তারপরে টিসি এর ক্ষেত্রে আমরা হচ্ছে তার একটা ইসিজি করে দেখব আর আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস করে দেখব। যদি ইসিজিতে আমরা কিউআরএস এবং কিউটি যদি প্রলঙ্গেশন হয়, কিউআরএস এবং কিউটি ওয়েভ যদি প্রলং হয় অথবা যদি আমরা এবিজি করে অ্যাসিডোসিস পাই, তাহলে মূল চিকিৎসা হচ্ছে আমরা সোডিয়াম বাইকার্বনেট দেব 50 ml 8.4%। তাহলে 8 আমরা সোডি বাইকার্ব যেটা বলি, তাহলে সোডিয়াম বাইকার্বনেট হচ্ছে যে মেইন চিকিৎসা। ইসিজি করে যদি কিউআরএস অথবা কিউটি প্রলঙ্গেশন পাওয়া যায়, পেশেন্টের যদি অ্যাসিডোসিস থাকে, এবং সাবসিকুয়েন্টলি পেশেন্টের আমরা অ্যাসিডোসিস কারেকশন করব, হাইপোক্সিয়া কারেকশন করব, সোডিয়াম যদি কম থাকে সোডিয়াম লোডিং দিব। যদি পেশেন্টের যদি কনভালশন প্রলং যদি সিজার বা কনভালশন থাকে তাহলে আমরা আইভি বেনজোডায়াজিপাইন দিব।
এবং যদি অ্যান্টি অ্যারিথমিক ড্রাগ যদি প্রয়োজন পড়ে তাহলে স্পেশালিস্ট অ্যাডভাইজে আমরা দেব। তাহলে এটা টিসিএ পয়জনিং। এরপরে হচ্ছে যে আমাদের আর একটা পয়জনিং লাস্ট, এটা হচ্ছে যে বেনজোডায়াজিপাইন পয়জনিং। বেনজোডায়াজিপাইন কমনলি হচ্ছে যে পয়জনিং হয়। এটা বেনজোডায়াজিপাইনের মধ্যে সাধারণত কি আছে, ডায়াজিপাম আছে আর হচ্ছে জপিক্লোন আছে। এটা বলছে যদি কেউ শুধু ডায়াজিপাম অথবা শুধু যদি জপিক্লোন কেউ যদি খায় তাহলে তার টক্সিসিটি কম হবে। যদি ডায়াজিপাম এবং জপিক্লোনের সাথে যদি তার সাবসিকুয়েন্টলি সাথে যদি অ্যালকোহল খেয়ে থাকে তাহলে তার হচ্ছে যে টক্সিসিটি বেশি হবে। এবং এই বেনজোডায়াজিপাইন পয়জনিং কাদের ক্ষেত্রে হ্যাজার্ডিয়াস? এল্ডারলি পেশেন্ট, বয়স্ক মানুষ এবং যাদের ক্রনিক লাং ডিজিজ বা নিউরোমাসকুলার ডিজিজ থাকে তাদের আরো সমস্যা বেশি হবে। তাহলে বেনজোডায়াজিপাইন পয়জনিং এর ক্লিনিক্যাল ফিচার কি? ক্লিনিক্যাল ফিচার গুলার মধ্যে আছে পেশেন্টের যে কোনো সিডেটিভ তার সিডেশন হবে, কোমা, ডিলিরিয়াম, হ্যালুসিনেশন, স্লার্ড স্পিচ, অ্যাটাক্সিয়া, রিডিউস মাসেল টোন, তারপরে হাইপোথার্মিয়া, তারপরে ডিপ্লোপিয়া, স্ট্যাবিসমাস, নিস্টিগমাস, পিপল সাইজ এখানে নর্মাল থাকে এবং তার রেসপিরেটরি ডিপ্রেশন হয়, রেসপিরেটরি রেট কমে যায়, ভেন্টিলেশন, তার হচ্ছে যে রেসপিরেটরি রেট কমে রেসপিরেটরি ফেইলিওর হইতে পারে, হাইপোটেনশনে যেতে পারে পেশেন্টে, ব্লাড প্রেশার কমে যেতে পারে। তাহলে সেই ক্ষেত্রে আমরা এগুলা সাইন সিমটম দেখে বুঝবো আর পয়জনিং এর হিস্ট্রি নিয়ে বুঝবো। তাহলে এই ক্ষেত্রে একটা পেশেন্ট যদি বেনজোডায়াজিপাইন যদি পয়জনিং যদি নিয়ে আমাদের কাছে আসে তাহলে সেই ক্ষেত্রে আমরা কি চিকিৎসা দিব? তাহলে সব ক্ষেত্রে একই কথা যে এই পেশেন্টটাকে এয়ারওয়ে ক্লিয়ার করতে হবে, তারপরে তাকে সাপ্লিমেন্টাল তাকে অক্সিজেন দিতে হবে, তারপরে তাকে একটা আইভি অ্যাক্সেস একটা ওপেন করতে হবে, যদি হাইপোটেনশন থাকে তাকে আইভি ফ্লুইড দিতে হবে, তারপরে র্যাপিড ব্লাড সুগার দেখতে হবে, ব্লাড সুগার যদি কম থাকে তাকে হচ্ছে তাহলে সুগার মানে সুগার কন্টেইনিং 5% ডেক্সট্রোজ বা 5% ডিএনএ যেখানে সুগার কন্টেইনিং যে ফ্লুইড গুলো আছে সেগুলা দিতে হবে। আর হচ্ছে যে মনিটরিং করতে হবে তাকে, তাই কার্ডিয়াক মনিটরিং করতে হবে যে তার অ্যারিথমিয়া ডেভেলপ করছে কিনা, তাকে পালস অক্সিমিটার দিয়ে স্যাচুরেশন দেখতে হবে যে অক্সিজেন স্যাচুরেশন ফল করছে কিনা, তাহলে অক্সিজেন দিতে হবে, তার ভাইটাল সাইন্স গুলা দেখতে হবে আমরা যেগুলা দেখি, পালস, ব্লাড প্রেশার, রেসপিরেটরি রেট, ইউরিন আউটপুট, টেম্পারেচার, এগুলা দেখতে হবে। যদি এই পেশেন্টটা বেনজোডায়াজিপাইন পয়জনিং এর সাথে যদি ওপিয়েট যদি কো-ইনজেকশন, যদি বেনজোডায়াজিপাইনও খেয়েছে ওপিয়েটও খেয়েছে তাহলে সেই ক্ষেত্রে তার অ্যান্টিডট হিসাবে আমরা ন্যালোকজেন দেব। আর পেশেন্টের বলা হচ্ছে যে গ্যাস্ট্রিক লাভেজ ইজ নট রিকমেন্ডেড বাট মে বি কনসিডার্ড ইফ দ্য পেশেন্ট প্রেজেন্স অফ লিথার কো-ইনজেশন ইজ সাসপেক্টেড। মানে বেনজোডায়াজিপাইনের সাথে অন্য আরো কোনো পয়জনিং যদি থাকে এবং 1 ঘন্টার মধ্যে যদি পেশেন্ট আসে তাহলে পারে আমরা হচ্ছে যে গ্যাস্ট্রিক লাভেজ দেব। আর এর জন্য একটা হচ্ছে যে স্পেসিফিক অ্যান্টিডট আছে বেনজোডায়াজিপাইনের জন্য, সেটা হচ্ছে নাম ফ্লুমাজিনিল। ফ্লুমাজিনিল ওটা হচ্ছে যে 0.5 মিলিগ্রাম, এটা আইভি দেওয়া হয়, যদি এটা প্রয়োজন পড়ে আবার রিপিট করা হয় ফ্লুমাজিনিল। তাহলে বেনজোডায়াজিপাইনের অ্যান্টাগনিস্ট হচ্ছে ফ্লুমাজিনিল, এটা 0.5 মিলিগ্রাম আইভি দেওয়া হয়, যদি প্রয়োজন পড়ে রিপিট করা হয়। এটা কি হয়, এটা ইনক্রিজ কনসাসনেস লেভেল অফ দ্য পেশেন্ট, এটা কনসাসনেস লেভেল এটা ইনক্রিজ করে। এবং কোন কোন ক্ষেত্রে এটা দেওয়া যাবে না, যদি ফ্লুমাজিনিল হচ্ছে রিস্ক হয়ে যাবে যদি পেশেন্টের সিজার থাকে এবং পেশেন্ট যদি এর সাথে টিসিএ খায় অথবা যদি এপিলেপসি থাকে। যেসব পেশেন্টের সিজার থাকে এবং যেসব পেশেন্টের হচ্ছে বেনজোডায়াজিপাইনের সাথে ট্রাইসাইক্লিক অ্যান্টি ডিপ্রেশন খেয়েছে অথবা এপিলেপসি আছে তাদের ক্ষেত্রে কন্ট্রাইন্ডিকেশন অথবা রিস্ক অ্যান্টিডট দেওয়া। এবং পেশেন্টের রেসপিরেটরি ডিপ্রেশন হয় সাধারণত বেনজোডায়াজিপাইন পয়জনিং এ, সেই ক্ষেত্রে রেসপিরেটরি সাপোর্ট অ্যাসিস্টেড ভেন্টিলেশন দেওয়া হয় আর কি। তাহলে মোটামুটি আজকে পয়জনিং সম্পর্কে এটাই আমি বললাম, যে মূল বিষয় হচ্ছে পয়জনিংটা, যে পয়জনিংটা কি পয়জনিং খেয়েছে, কি পরিমাণে খেয়েছে, কতক্ষণ আগে খেয়েছে,
এবং হচ্ছে যে সাথে পয়জনের সাথে অন্য কোনো সুইসাইডাল তার অ্যাটেম্পটের জন্য কিছু খেয়েছে কিনা, এবং এই পেশেন্টের কি কি সাইন সিমটম প্রডিউস করছে, এবং পয়জনিং এর জন্য কি কি ইনভেস্টিগেশন করা হয় সেটা আমাদের দেখতে হবে। এবং পেশেন্টটা আসলে পারে আমাদের সাথে সাথে প্রত্যেকটা পয়জনিং এর ম্যানেজমেন্টের শুরুতেই আমি যে কথাটা বললাম যে পেশেন্টের এয়ারওয়েটা দেখতে হবে, যদি কোনো সিক্রেশন থাকে সেটা ক্লিয়ার করতে হবে, ব্রেথিং দেখতে হবে, মানে তার হচ্ছে রেসপিরেটরি রেট, অক্সিজেন স্যাচুরেশন, সায়ানোসিস, তাহলে যদি এগুলা থাকে তাহলে সেই ক্ষেত্রে তাকে সাপ্লিমেন্টাল অক্সিজেন দিতে হবে। কারো পালস সার্কুলেশন, পালস, বিপি এগুলা দেখতে হবে। যদি পেশেন্ট শকে থাকে বা ব্লাড প্রেশার কম থাকে তাকে আইভি ফ্লুইড দিতে হবে। এরপরে বললাম যে প্রত্যেক ক্ষেত্রে যে ডিকন্টামিনেশন করতে হবে, যদি চোখে থাকে তাহলে আই ওয়াশ করতে হবে, যদি স্কিনে থাকে সেটা ওয়াশ করতে হবে, যদি জিআইটির মাধ্যমে যদি হয় তাহলে গ্যাস্ট্রিক লাভেজ অথবা অ্যাক্টিভেটেড চারকোল দিতে হবে। এরপরে হচ্ছে যে প্রত্যেকটার ক্ষেত্রে হচ্ছে কিছু ইনভেস্টিগেশনের কথা বলা হয়েছে। তারপরে হচ্ছে প্রত্যেকটার একটা করে, বেশিরভাগেরই পয়জনিং এর একটা করে অ্যান্টিডট আছে। যেমন ওপিসি পয়জনিং এ বলেছি যে এটা অ্যাট্রোফিন দিতে হয়, ডোজ ডিউরেশন ওখানে বলা আছে। তারপরে টিসি এর ক্ষেত্রে অ্যান্টিডট নাই, তবে সোডিয়াম বাইকার্বনেট দিলে পরে পেশেন্ট ভালো হয়ে যায়। তার প্যারাসিটামলের ক্ষেত্রে বললাম দুটো অ্যান্টিডট আছে, এন অ্যাসিটাইল সিস্টিন অথবা মিথিওনাইন। আর বেনজোডায়াজিপাইনের ক্ষেত্রে বলা হলো যে ফ্লুমাজিনিল অ্যান্টিডট দেওয়া হলো। তাহলে এগুলো অ্যান্টিডট, প্রায় ক্ষেত্রে অ্যান্টিডট আছে, অ্যান্টিডট দেওয়া হয়। কিছু সাপোর্টিভ ট্রিটমেন্ট, যেমন পেশেন্টের যদি কনভালশন হয় তাহলে অ্যান্টি কনভালশন দেওয়া হচ্ছে, যদি রেসপিরেটরি ফেইলিওর হয় তাকে রেসপিরেটরি সাপোর্ট দেওয়া হচ্ছে। ওখানে বলা হলো প্যারাসিটামল পয়জনে লিভার ফেইলিওর, সেই ক্ষেত্রে হচ্ছে যে পেশেন্টের লিভার ট্রান্সপ্লান্টেশন করা হয়। অনেক সময় হচ্ছে যে রেনাল ফেইলিওর হয়, সেই ক্ষেত্রে কিডনি ডায়ালাইসিস করা হয়। এগুলো হচ্ছে যে কিছু কমন পয়জনিং। এই পয়জনিং সম্পর্কে আজকে এটুকুই বললাম, বাকিটুক যেটা আছে সেটা আমি সামনের ক্লাসে বলতে চাচ্ছি আর কি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, সবাইকে ধন্যবাদ। স্যার কিছু কোশ্চেন করতে পারি? হ্যাঁ, অবশ্যই অবশ্যই, কোনো প্রশ্ন থাকলে সেটার আমি উত্তর দিব। হ্যাঁ জি স্যার, বেনজোডায়াজেপিনে তো আমরা পড়লাম যে হচ্ছে ফ্লুমাজেনিল, কিন্তু কারো যদি হচ্ছে গিয়ে রাইজড ইন্টারক্রেনিয়াল প্রেসার থাকে সেক্ষেত্রে কি এটা দিতে পারবো? রেজিস্ট্রি ইন্ট্রাকিনাল সেটার ক্ষেত্রে রিস্ক থাকবে, ওখানে বলা আছে যে পেশেন্টের সিজার সিজার যেহেতু কারো যদি রেজিস্ট ইন্ট্রাকেনিয়াল প্রেশার থাকে সেই ক্ষেত্রে তার হচ্ছে একটা সিজার হওয়ার সম্ভাবনা থাকে। রিস্ক বেনিফিট দেখে এটা হচ্ছে যে চিন্তা ভাবনা করতে হবে যে দিলে রিস্ক বেশি হচ্ছে না লাভ বেশি হচ্ছে, চিন্তা ভাবনা করে দিতে হবে আর কি। স্যার, আর যদি কেউ যদি প্যারাসিটামল পয়জনিং নিয়ে হসপিটালে আসে সেক্ষেত্রে পেশেন্টকে কি আমরা টাইম ডিউরেশন অনুযায়ী কোনো ফেজে ভাগ করতে পারি কিনা, হ্যাঁ, নাকি এটা সব? ফেজে, হ্যাঁ এটা ফেজে ভাগ করতে হবে। সাধারণত একদিনের মধ্যে একটা ফেজ আছে, 1 থেকে 2 দিন আছে, তারপরে এটা 5 দিন পর্যন্ত আমরা 5টা ভাগে 1, 2, 3, 4, 5টা ফেজে আমরা ভাগ করতে পারি। ফেজ অনুসারে ভাগ করতে হবে এবং তার ডিউরেশন অনুসারে আমরা যেটা দেখলাম যে সাধারণত 8 থেকে 12 ঘন্টার মধ্যে আসলে পারেই সাধারণত এই এন অ্যাসিটাইল সিস্টিন দেওয়া হচ্ছে, দেরি হইলে মিথিওনাইন দেওয়া হচ্ছে, এটা আর কি। হ্যাঁ, অবশ্যই ভাগ করা যাবে ফেজে। আর জি স্যার। আর কারো কোনো প্রশ্ন? স্যার, প্যারাসিটামল পয়জনিং এ তো আমাদের লিভারে হচ্ছে হ্যাপাটোটক্সিসিটি হচ্ছে, স্যার হ্যাঁ হ্যাঁ, এক্ষেত্রে হচ্ছে ওটা কিভাবে হচ্ছে যদি একটু মেকানিজমটা বলতেন। এটা ওই যে প্রথমে প্যারাসিটামল পয়জনিং এর যে আমি যে মেকানিজমটা বললাম এখানে, এই যে এখানে বলা হলো যে একটা, এই যে টক্সিসিটি ইজ কজড বাই ইন্টারমিডিয়েট রিঅ্যাকটিভ মেটাবলাইটস, একটা ইন্টারমিডিয়েট রিঅ্যাকটিভ মেটাবলাইটস একটা তৈরি হয় প্যারাসিটামল পয়জনিং এ, দ্যাট বাইন্ডস কোভ্যালেন্টলি টু সেলুলার প্রোটিন, সেলের সাথে এটা বাইন্ডিং করে সেলের ডেথ করে, এটাই মেকানিজম বলা হয়েছে এখানে আর কি। একটা ইন্টারমিডিয়েট একটা রিঅ্যাকটিভ মেটাবলাইটস তৈরি হয় যে
জি স্যার। স্যার ওপিসি যেটা স্যার সেক্ষেত্রে তো ওটা হচ্ছে গিয়ে সেলফ পয়জনিং ও বলা হয়। সেক্ষেত্রে মানে এটার পেছনে আর কি মোটিভ থাকতে পারে যারা সেলফ পয়জনিং করে থাকে? সেলফ পয়জনিং যারা বেশিরভাগই সুইসাইড একটা হোমিসাইড হয়, একটা সুইসাইড হয়। তাহলে সুইসাইডের যারা টেন্ডেন্সি আছে, সুইসাইড যারা হয়তো সুইসাইড করতে চায়, অ্যাংজাইটিতে আছে, ডিপ্রেশনে আছে, এই জন্য পরবর্তীতে বলা হয়েছে তাদের হচ্ছে মেন্টাল স্ট্যাটাস সাইকেট্রিস্ট দ্বারা ইভালুয়েশন করা উচিত, যারা ওপিসি পয়জনিং করে, ওপিসি পয়জনিং করছে যারা। আর মোটিভ তো বিভিন্ন মানে বাড়িতে, সংসারে, সমাজে বিভিন্ন অশান্তি তৈরি হলে তো মানুষ এটা কেউ রাগের বশে খায়, কেউ ডিপ্রেশনের জন্য খায়, কেউ অ্যাংজাইটির জন্য খায়, কোনো অনেক সিজোফেনিয়া রুগী আছে না বুঝেই খায়। এগুলা বিভিন্ন মানে মানে উদ্দেশ্য সুইসাইড করা। আবার যারা কেউ হোমোসাইডে তো হচ্ছে, হোমিসাইডও হইতে পারে, এটা এইভাবেই পয়জনিং হয় আর কি। আর অবশ্যই প্রত্যেকটা পয়জনিং এর ওপিসি পয়জনিং এর পেশেন্টকে অবশ্যই সাইকিয়াট্রিক ইভালুয়েশন করা হয় আফটার রিকভারি ফ্রম অ্যাকিউট কন্ডিশন, এবং সাইকিয়াট্রিক হিস্ট্রি অবশ্যই নিতে হবে এগুলো পেশেন্টকে। জি স্যার। স্যার ওপিসি পয়জনিং এ যখন হচ্ছে আমরা ট্রিটমেন্ট দিচ্ছি সেক্ষেত্রে আমরা মানে কখন বুঝবো যে ট্রিটমেন্ট হচ্ছে অ্যাডুকুয়েটলি হচ্ছে না, যে আরো বাড়াতে হবে? ওই যে সাইন অফ অ্যাট্রোফিনাইজেশন, যে বললাম, শরীরের সব সিক্রেশন দেখা যাচ্ছে তার সোয়েটিং হচ্ছিল, সোয়েটিংটা বন্ধ হয়ে গেছে। সাধারণত সোয়েটিং আমরা অ্যাক্সিলারিতে দেখি, অ্যাক্সিলারি জোনে, যে সোয়েটিংটা ড্রাই হলো কিনা, তারপরে তার ব্লাড প্রেশারটা, হাইপোটেনশন ছিল ঠিক হয়েছে কিনা, হার্ট রেট কম ছিল সেটা রেট ঠিক হয়েছে কিনা, যে সিক্রেশন গুলা শরীরে ছিল সেগুলা সব কন্ট্রোল হয়েছে কিনা। তারপরে আমরা তো দেখি যে পিপল যেটা কনস্ট্রিকশন ছিল সেটা ডাইলেট হয়েছে কিনা, এগুলা দেখেই আমরা, এগুলোকে বলা হয় সাইন অফ অ্যাট্রোফিনাইজেশন। সাইন অফ অ্যাট্রোফিনাইজেশন হইলেও আমরা সাধারণত বলা হচ্ছে যে 48 থেকে আরো মেনটেনেন্স ডোজ, 48 থেকে 72 ঘন্টা আরো 2-3 দিন এটা মেনটেনেন্স করা হয় না। হ্যাঁ, এটা হচ্ছে মেনটেনেন্স করতে হয় আর কি। মানে অ্যাট্রোফিনাইজেশন হইলেই আমরা চিকিৎসা বন্ধ করি না, 2 থেকে 3 দিন আরো আমরা এটা মেনটেন করি। হ্যাঁ। জি আর স্যার। স্যার ওপিসি তে তো হচ্ছে পিউপিল, জি স্যার। পিপলে কনস্ট্রিকশন স্যার থাকে, ওটা ওপিসি তে তো পিউপিল কনস্ট্রিক্ট হচ্ছে, জি স্যার। স্যার এটা ছাড়া আর কোন কোন পয়জনিং এ হচ্ছে পিউপিল কনস্ট্রিক্ট হতে পারে? ওই যে পিপল আরো হচ্ছে যে সাধারণত এই বেনজোডায়াজিপাইনে সাধারণত হচ্ছে যে পিপলটা নরমাল থাকে, টিসিএ তে অনেক সময় পিপলটা কনস্ট্রিকশন হইতে পারে। হ্যাঁ, এগুলাতেই সাধারণত পিপল কনস্ট্রিকশন হয়। আরো হ্যাঁ, আরো কন্ডিশন আছে, কিছু আছে, কতগুলাতে পিপল আবার ডাইলেট হয়ে যায়, ধুতুরা পয়জনিং এর পিপলটা ডাইলেট হয়ে যায়। জি স্যার। স্যার ইন্টারমিডিয়েট সিনড্রোম অফ দ্য ওপিসি পয়জনিং বলতে কি বুঝি আমরা? ইন্টারমিডিয়েট সিনড্রোম, যেটা আমি বললাম যে ইন্টারমিডিয়েট সিনড্রোম সাধারণত অ্যাকিউট কোলিনার্জিক ফেজ, এটা তো 1 থেকে সাধারণত 1 থেকে মানে 2 থেকে 48 থেকে 72 ঘন্টা পর্যন্ত সাধারণত অ্যাকিউট কোলিনার্জিক ফেজ থাকে। এটা ভালো, এটা রেজলিউশন, এটা ভালো হয়ে যাওয়ার পরেও ইন্টারমিডিয়েট সিনড্রোম হইতে পারে। অথবা মানে টক্সিন মানে ওপিসি পয়জনিং হওয়ার 1 থেকে 4 দিন পরেও ইন্টারমিডিয়েট সিনড্রোম হইতে পারে। এটা সাধারণত বেশি মাসেলটা প্যারালাইসিস হয়ে যায়, শুরু হয় অকুলার মাসেল, তারপরে হেড নেকের মাসেল, তারপরে রেসপিরেটরি মাসেল, তারপরে লিম্ব মাসেল, এগুলো হচ্ছে যে প্যারালাইসিস হয়ে গেলে, যেহেতু রেসপিরেটরি মাসেল প্যারালাইসিস হলে তো রেসপিরেটরি ফেইলিওর হয়ে যাবে, এই জন্যই পেশেন্টটাকে ভেন্টিলেটরি সাপোর্ট আইসিইউ এ পাঠানো হয়, সাপোর্ট দিলে পেশেন্ট বেঁচে যায় আর কি। এটাই ইন্টারমিডিয়েট সিনড্রোম, যেহেতু এই দুটার মাঝখানে আর কি। হ্যাঁ, আর কোনো প্রশ্ন? না স্যার, আর কোনো প্রশ্ন নেই। স্যার ঠিক আপনাকে আছে, অসংখ্য ধন্যবাদ, আপনার ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন। ঠিক আছে, তাহলে সবাইকে ধন্যবাদ। তাহলে আজকের মনে রাখি তাহলে জি স্যার। আজকের জন্য। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। জি স্যার, আসসালামু আলাইকুম।